আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ বরাবরই একটা রহস্যের দেশ এবং বাংলাদেশকে নিয়ে যেন কখনোই রহস্যের ছায়া যেন বাংলাদেশ থেকে যেন কখনো উঠেই নেয়, মানে উঠে না। রহস্যের ছায়া সবসময় বাংলাদেশকে ঢেকে রাখে। বাংলাদেশ এমন একটা দেশে পরিণত হয়েছে যে এর প্রতি বাঁকে বাঁকে আসলে কি হতে চলেছে আমরা কিন্তু কেউ বলতে পারি না। এই এখনই দেখছি একজন ব্যক্তিকে অন্য আরেকজন ব্যক্তিকে সম্মান করতে, ঠিক তার পর মুহূর্তে আবার দেখছি তাকে অসম্মান করতে। এখন একজন আরেকজনকে মা বলে ডাকছে, ঠিক তার পর মুহূর্তে দেখছি তার সম্পর্কে একটি বিস্ফোরক মন্তব্য করে বসছেন। এক্স্যাক্টলি আমি সোহেল তাজের কথাই বলছি। কালের কণ্ঠের এই রিপোর্টটি যদি আপনারা দেখেন, যে কালের কণ্ঠের একটি একান্ত সাক্ষাৎকারে সোহেল তাজ একটি কথা মন্তব্য করেছেন, সেটি হচ্ছে 2 হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা। এবং এই জায়গাটিতে সোহেল তাজের একটা প্রশ্ন এবং উত্তরের কথাই আমি বলছি। আমি যে সোহেল তাজকে নিয়ে এর আগেও দুটি কথা বলেছিলাম যে বিডিআর বিদ্রোহ নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল, এবং আমি তখন সেখানে একটি প্রশ্ন রেখেছিলাম যে উনি কেন পদত্যাগ করলেন। আমি আশা করছি যে কিছুটা উত্তর আমি পেয়েছি। আপনার সোহেল তাজকে একটি প্রশ্ন করা হয়েছিল যে 2009 সালে আপনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। কেন পদত্যাগ করেছিলেন, এই কেন পদত্যাগ করেছিলেন এর উত্তরটি আমিও জানতে পেরেছি এবং আপনাদেরকেও একটু পড়ে শোনাচ্ছি দর্শক। সোহেল তাজ বলেছেন যে রাজনীতিতে অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম, আমেরিকায় লেখাপড়া করেছি, সেখানেই আমার সুন্দর ভবিষ্যৎ ছিল। কিন্তু 1997-98 সালের দিকে ভেতর থেকে তাগিদ পেলাম দেশের জন্য কিছু করা দরকার। দেশে ফিরে অনেক বাধা পেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করি। 2001 সালে যখন আওয়ামী লীগের ভরাডুবি হয় তখনও নির্বাচিত হয়েছিলাম। নৌকা নিয়ে বিজয়ী 58 সিটের মধ্যে আমার একটি ছিল। সব মিলিয়ে আমার যাত্রাটাই শুরু হয় বিরোধী দলীয় রাজনীতি নিয়ে। বিরোধী দলে থাকাকালে অনেক নির্যাতিত হয়েছি, পুলিশের লাঠিপেটা খেয়েছি, আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছি। 1/11 পর 2009 সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল দিন বদলের সনদ। 1971 সালে যে লক্ষ্য সামনে রেখে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা ছিল এই ইশতেহার, যা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। দেশের জন্য ভালো কিছু করার প্রত্যাশায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। দেশে সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন ছিল। পুলিশ বাহিনীকে সংস্কার করে ঘুষ দুর্নীতি মুক্ত করতে হবে। এক পর্যায়ে দেখলাম দিন বদলের সনদ ছিল ভাউতাবাজি। শব্দটি দেখুন দর্শক, সোহেল তাজ যে কথাটি বলেছেন সেটি হচ্ছে শেখ হাসিনাকে এবং শেখ হাসিনা সরকারকেই কিন্তু ভাউতাবাজ বলে ফেললেন। এবং আমি এখন কি বলবো, যেই সোহেল তাজকে আমি দেখলাম যে শেখ হাসিনাকে মাতৃতুল্য সম্বোধন করার জন্য, যেই শেখ হাসিনাকে উনি জড়িয়ে ধরলেন গণভবনে, এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং যেই সোহেল তাজকে দেখলাম যে শেখ হাসিনা নিজে জড়িয়ে ধরে এত আদর করছেন, ঠিক সেই সোহেল তাজ আওয়ামী লীগকে কিনা বলে ফেলেন ভাওতাবাজি। মানে আমার কাছে জিনিসগুলো আসলে কেন জানি না হজবরল মনে হচ্ছে, এবং জিনিসগুলোকে আমি একটু মানে আমি আমি হিসাব নিকাশ মিলাতে পারছি না। কারণ আপনারা কি হিসাব নিকাশ মিলাতে পারছেন কিনা এটি আমার একটি প্রশ্ন রয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখলাম অদৃশ্য কিছু শক্তি এসে ম্যানিপুলেশনের চেষ্টা করেছে। মিটিং এ বলেছিলাম আজ থেকে সব বদলি বাণিজ্য বন্ধ, পুলিশ সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আমার পথে নানা বাধা সৃষ্টি করা হয়। শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম, শব্দটি দেখুন, শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম, তার মানে এখন উনি আর শেখ হাসিনাকে শ্রদ্ধা করেন না। যদিও অনেকে আমাকে বলেছিলেন শেখ হাসিনা কখনো তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না। একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও 2 হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি আর বিন্দু পরিমাণ রেসপেক্ট থাকেনি। দেখুন দর্শক, একটি যেই জায়গায় সোহেল তাজের রেসপেক্ট শেখ হাসিনার উপর হারিয়ে গেছে ক্যাবিনেটের সময়, মানে উনি যখন মন্ত্রী ছিলেন সেই ক্যাবিনেটে থাকার সময় যখন সোহেল তাজের আপনার মানে রেসপেক্ট হারিয়ে গেছে, সেই সোহেল তাজ কিনা তারপরে আবার বাংলাদেশে যখন ফিরে এলেন, ফিরে আসার পরে শেখ হাসিনাকে জড়িয়ে ধরলেন, গণভবনে গেলেন, এবং গণভবনে এত আপ্যায়ন সোহেল তাজকে করা হলো। এগুলো কেন করা হলো, কি কারণে করা হলো, বা সোহেল তাজের মন্তব্যগুলোই বা এখন কেন এইরকম, আপনারা কি কিছু মিলাতে পারছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। তারপর
আরো অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন কাজ করতে যাচ্ছিলাম তখন দেখলাম আমার কোনো নির্দেশনা ফলো হচ্ছে না। পরে জানতে পেরেছি আমার অধীন সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা মানা যাবে না। এই অবস্থায় পদত্যাগ ছাড়া অন্য কোনো পদ দেখিনি। তাহলে ওনাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন করা হয়েছিল, এটি নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে। যদি উনি যেই কথাটি বললেন যে তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না, এই কথাটি আসলে কেন আসে, বা তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানের এত কাছের মানুষ ছিলেন, কিন্তু কেন তার ছেলেকে আহ, ভালো চোখে দেখা হবে না, এটি জানতে গিয়ে আমি ছোট্ট একটি লেখা পেয়েছি। সেই লেখাটির মধ্যে সেই লেখাটি এমন ছিল যে যখন মানে বাকশাল তৈরি করা হলো, শেখ মুজিবুর রহমান যখন বাকশাল তৈরি করলেন, ঠিক তখন তাজউদ্দিন আহমেদ তার বিরোধিতা করেছিলেন, এবং তাজউদ্দিন আহমেদ একটি মন্তব্য করেছিলেন যে মুজিব ভাই, আপনি বাকশাল চালু করে বাংলাদেশের মানুষের জন্য শেষ পথটিও বন্ধ করে দিলেন আপনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে সরানোর। এবং পরবর্তীতে দেখা গেল যে তাজউদ্দিন আহমেদকে শেখ মুজিবুর রহমানের সাইড থেকে অনেকটা উনি সরিয়ে দিলেন এবং খন্দকার মোশতাককে আপন করে নিলেন। এবং এই যে খন্দকার মোশতাক এত গ্রহণযোগ্যতা পেল, আমি কিন্তু দেখতে পাচ্ছি শেখ মুজিবুর রহমানের মতো শেখ হাসিনার অবস্থা হয়েছে। শেখ হাসিনার যেই ট্রাস্টেড যারা রয়েছিল, মানুষগুলো রয়েছিল, তাদেরকে শেখ হাসিনা দূরে সরিয়ে দিলেন, এবং সেই খন্দকার মোশতাকের মতো কিছু মানুষজন, তাদের চরিত্রের কিছু মানুষজনকে কিন্তু শেখ হাসিনা বুকে টেনে নিলেন। এবং এই যে বুকে টানার কারণেই কিন্তু এই যে 5 আগস্টের মতো একটি ঘটনা ঘটলো। আজকে যদি শেখ হাসিনা গণমানুষের পক্ষে থাকতেন, গণমানুষকে ভালোবাসতেন, তার মন্ত্রী সিলেকশনের জায়গা থেকে নিয়ে সবকিছুতে যদি শেখ হাসিনা তার নিজের ইনস্টিংক্টকে প্রায়োরিটি দিতেন, আমার মনে হয় যে আজকের এই শেখ হাসিনাকে এই দিন দেখতে হতো না। বরং অনেকেই মনে করছে যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তবে হয়তো বা ভালোই হতো। কিন্তু শেখ হাসিনার কিছু যেই সরকারের যে চরিত্র, সেই চরিত্রের জায়গা থেকে শেখ হাসিনা অনেক দূরে চলে গিয়েছিলেন বলেই মানুষের কিন্তু মতামত। তো আমি যেটি জানতে পারলাম যে হয়তোবা এই কারণেই তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজকে শেখ হাসিনা খুব ভালো করে দেখেন নাই। এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা কিভাবে বিডিআর বিদ্রোহের সময় সোহেল তাজকে ধমক দিয়েছেন, এই কথাগুলো উনি বলেছেন। কিন্তু আজকে এই মোটামুটি এই পুরো কনস্ট্রাকটিভ এই আইডিয়ার মধ্যে, এই আওয়ামী লীগের রাজনীতির মধ্যে তাজউদ্দিন আহমেদ যেমন একটা বড় ভূমিকা পালন করেছেন, ঠিক আমি বলবো 111 এর পরে বা আগে সোহেল তাজও কিন্তু আওয়ামী লীগের একটি বিশাল বড় ভূমিকা পালন করেছেন। এবং আমি আজকে সোহেল তাজের যে কেন উনি পদত্যাগ করেছেন সেটির ব্যাপারে আমি স্পষ্ট হতে পারলাম। কিন্তু এখন আমার যে বিষয়টি রয়েছে যে উনি যদি আগেই শেখ হাসিনার উপরে রেসপেক্ট হারিয়ে ফেলেন, তাহলে উনি কেন দেশে ফিরে শেখ হাসিনার সাথে দেখা করলেন, কেনই বা মা সমতুল্য ওনাকে জায়গা দিলেন, বা কেনই বা উনি আবার দেশে ফিরে শেখ হাসিনার পক্ষে উনি অনেক বহুবার কথা বলেছেন, এখনই বা কেন উনি শেখ হাসিনার বিপক্ষে কথা বলছেন। সব কিছু মিলিয়ে আমি আরেকটু স্পষ্ট হতে চাইছি। আমি আশা করছি যে এর উত্তরগুলো হয়তো বা খুব দ্রুততম সময়ের মধ্যে সোহেল তাজ কখনো না কখনো কোনো একটি গণমাধ্যমে দিবেন, এবং সেই দিকে আমার চোখ থাকবে। আমি অবশ্যই সোহেল তাজের এই স্টেটমেন্টস গুলো এবং মন্তব্যগুলো আমি অবশ্যই খুঁটিনাটি একটু দেখার চেষ্টা করব। দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।